1973 সালের প্রেক্ষাপট ছিল স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপট। রক্তক্ষয়ী 9 মাসব্যাপী অসাধারণ মহাকাব্যিক একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল এবং দেশ এর সবাই প্রয়োজন অনুভব করেছিল যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেন দেশের আশা আকাঙ্ক্ষা পূরণের মতো উপযোগী হয়ে উঠতে পারে এবং সেই ধরনের বিশ্ববিদ্যালয় আমরা যেন দাঁড় করাতে পারি। 73-এর আইন রচনার পেছনে ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা হচ্ছে পাকিস্তান আমলের ব্যাকগ্রাউন্ড। 1962 সালে একটা আইন মোটের ওপর ছিল যে আইনটা দিয়ে আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হতো। সেই আইনটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মানুষদের কাছে একটা কালা কানুন হিসেবে পরিচিত ছিল। সেই আইনটা গোটা পাকিস্তান আমল জুড়ে সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে অত্যন্ত অপ্রিয় ছিল এবং সত্যি সত্যি সেই আইনটা একেবারেই অগণতান্ত্রিক ছিল। সেই আইনের অধীনে প্রত্যেকটা বিভাগের প্রধান নামে একটা শিক্ষককে দায়িত্ব দেওয়া হতো, তাকে বলা হতো বিভাগীয় প্রধান। তার হাতেই বিভাগের সমস্ত একচ্ছত্র ক্ষমতা থাকতো, তিনি যা খুশি তাই করতেন। তার কাজ ভালো হলে ভালো হতো, তার কাজ খারাপ হলে খারাপ হতো। তাছাড়া ছিল ভাইস চ্যান্সেলরের একচ্ছত্র ক্ষমতা। কোনো রকমের বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের ভেতরকার বিধি বিধান উপবিধি প্রবিধান বা নিজস্ব আইন কানুনের বালাই না রেখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার খামখেয়াল খুশি কিংবা বিজ্ঞ বিবেচনা অনুসারে তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনা করতেন। এক কথায় বললে বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করতেন সেই সমস্ত শিক্ষকদের অভিজ্ঞতা ছিল এরকম যে তাদের নিজেদের কোনো মতামত দেওয়ার সুযোগ ছিল না, তাদের নিজেদের কোনো অংশগ্রহণ করার সুযোগ ছিল না এবং এই অবকাশে 62-র এই কালা কানুনের অগণতান্ত্রিক রূপরেখার অবকাশে পাকিস্তান আমলের শাসক গোষ্ঠী বিশ্ববিদ্যালয়গুলোকে পুরো দস্তুর তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা অনুসারে নিয়ন্ত্রণ করত। পাকিস্তান আমলের 62-র এই কালা কানুনের কারণেই এই অভিজ্ঞতাই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সামনে একটা স্বপ্ন তৈরি করে যে স্বাধীন বাংলাদেশে এমন ধরনের বিশ্ববিদ্যালয় আমরা নিশ্চয়ই পাব যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা স্বাধীনভাবে তাদের বিবেক অনুসারে, তাদের লেখাপড়া অনুসারে এবং প্রয়োজন অনুসারে তাদের মতামত দিতে পারবেন এবং তারা স্বাধীনভাবে শিক্ষায়তনিক কাজগুলো এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজগুলো গণতান্ত্রিকভাবেও পরিচালনা করতে পারবেন। সেখানে একজন মাত্র ভাইস চ্যান্সেলরের সমস্ত একনায়কতন্ত্র এবং সমস্ত রকমের খবরদারি তাদেরকে বাধা তৈরি করবে না এবং বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর ভেতরের যে বিভাগীয় প্রধান, হেড অব দ্য ডিপার্টমেন্ট নামে একটা অদ্ভুত কর্তৃত্বতান্ত্রিক নামই ছিল পদটার, সেই বিভাগীয় প্রধানদের একেবারে হুকুম শুনে শিক্ষকদেরকে ওঠা বসা করতে হতো। বিভাগীয় প্রধান শিক্ষকদেরকে নিয়োগ দিয়ে ফেলতেন, বিভাগীয় প্রধান রুষ্ট হলে প্রমোশন থাকতো না, বিভাগীয় প্রধান রুষ্ট হলে চাকরিও চলে যেতে পারত। সেই পরিস্থিতির বাইরে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা স্বাধীনভাবে তাদের কার্যকলাপ পরিচালনা করতে পারবেন এবং দেশের কাজে, দেশের উন্নয়নের কাজে, স্বাধীনতার কাজে, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের কাজে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তারা তাদের উপযুক্ত কাজ করতে পারবেন। এই স্বপ্ন ছিল 73-এর আইন রচনার পটভূমি। কাজেই 73-এর আইনে আমরা মূলত যে জিনিসগুলোর প্রতিফলন দেখলাম সেগুলো হচ্ছে খুব সংক্ষেপে বললে 3-4টা পয়েন্ট এরকম যে শিক্ষকেরা স্বাধীনভাবে তাদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় যে কোনো প্রকারের শিক্ষায়তনিক মতামত দিতে পারবেন। আরেকটা প্রধান দিক ছিল যে শিক্ষকেরা ব্যক্তিগতভাবে যদি চান তারা যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন। আরও একটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদটিকে একটা সুনির্দিষ্ট, সুবিন্যস্ত এবং বিস্তারিত আইন কানুনের অধীনে নিয়ে আসা, যেন তিনি তার খামখেয়াল অনুসারে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে না পারেন। আরও একটা জরুরি দিক ছিল, সেটা বিভাগের মধ্যে যে বিভাগীয় প্রধানের পদটাকে বিলুপ্ত করা হলো। সেখানে বিভাগ পরিচালনার ক্ষেত্রে এমন একটা ব্যবস্থা আনা হলো যে ব্যবস্থা অনুযায়ী বিভাগের প্রত্যেক শিক্ষক পালাক্রমে বিভাগের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রত্যেক চেয়ারপারসন 3 বছরের জন্য চেয়ারপারসন হিসেবে
বিবেচিত হবেন। এখানে তার বিশ্ববিদ্যালয়ের চাকুরিগত জ্যেষ্ঠতা, সিনিয়রিটি একমাত্র বিবেচনার বিষয় হবে মাপকাঠির হিসেবে। সেখানে কোন শিক্ষকের যোগ্যতা কেমন, কোন শিক্ষক কোন রাজনৈতিক দল করেন, কোন শিক্ষক কেমন না কেমন, এগুলো কোনো প্রশ্ন বিবেচিত হবে না। বিবেচিত হবে শুধু যিনি সবচাইতে সিনিয়র, তিনি বিভাগের চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন। তার 3 বছর পার হয়ে গেলে প্রায় স্বয়ংক্রিয়ভাবে তার পরের সিনিয়র ব্যক্তিটি বিভাগের চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন। চেয়ারপারসনের হাতে দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করার যে নির্বাহী দায়িত্বগুলো, এগুলোই শুধুমাত্র থাকবে। বিভাগের নীতিগত সিদ্ধান্তগুলো চেয়ারপারসন একা কিছুই করতে পারতেন না। বিভাগের ভেতরে 2টা প্রধান বডি সংস্থা তৈরি হয় 73-এর আইন অনুসারে। একটা হলো একাডেমিক কমিটি, একটা হলো প্ল্যানিং কমিটি। একাডেমিক কমিটি মানে বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের সমস্ত শিক্ষক, আর প্ল্যানিং কমিটি মানে ওই নির্দিষ্ট বিভাগের সবচাইতে সিনিয়র শিক্ষকদেরকে নিয়ে গঠিত হতো প্ল্যানিং কমিটি। কিন্তু প্ল্যানিং কমিটির সদস্য সংখ্যা একাডেমিক কমিটির মোট সদস্যের 1/3 বেশি হতো না। সুতরাং চেয়ারপারসনের কাজটা পর্যবসিত হলো প্রতিদিনের কাজ চালিয়ে যাওয়ার, দৈনন্দিন ডে টু ডে যে এক্সিকিউটিভ কাজগুলো থাকে সেই কাজগুলো নির্বাহ করে যাওয়ার। এবং তার একটা প্রধান কাজ হলো সমস্ত শিক্ষকের মধ্যে সমন্বয় সাধন করা এবং বিভাগের প্রায় যে কোনো কাজের ক্ষেত্রে সমস্ত শিক্ষকের মতামত গ্রহণ করা। একাডেমিক কমিটিগুলোই প্রকৃতপক্ষে বিভাগের পরিচালনার ক্ষেত্রে যদি ক্ষমতার কথা বলি, তাহলে ক্ষমতাটা চলে গেল একাডেমিক কমিটির হাতে, বেশিরভাগ ক্ষমতা। আর সুনির্দিষ্ট কিছু ক্ষমতা, শিক্ষকদের প্রমোশন এবং বিভাগের আর্থিক দিকগুলো দেখাশোনা করা, মূলত এই 2টা কাজ গেল প্ল্যানিং কমিটির হাতে। তার মানে পাকিস্তান আমলের ওই যে হেড অফ দ্য ডিপার্টমেন্টের যে হেডগিরি, ওটা একেবারে থাকলো না। বিভাগের ভেতরে একটা পরিষ্কার গণতান্ত্রিক এবং ইনক্লুসিভ, সবাইকে নিয়ে চলার একটা সংস্কৃতি তৈরি হলো এবং সেই সংস্কৃতির পেছনে আইনগত সমর্থনও থাকলো। 73-এর আইন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আরও একটা খুবই সুন্দর ব্যাপার উপহার দিল। সেটা হলো এই যে রাষ্ট্র, পাকিস্তান আমলে যেটা বারবার করে হতো, সামরিক শাসকদের প্রায়শই খামখেয়াল অনুসারে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওনাদের তর্বি বহন করতেন এবং ওনারা যেটা বলে দিতেন, শিক্ষা সচিব, শিক্ষামন্ত্রী কিংবা পাকিস্তান আমলের সরকারগুলো যা যা বলতেন সেগুলো ক্যারি আউট করাই ছিল, তাদের কর্মচারী হিসেবে কাজ করাই ছিল উপাচার্যের কাজ। কিন্তু 73-এর আইন রাষ্ট্রীয় দিক থেকে বিশ্ববিদ্যালয়ের উপরে রাষ্ট্রের তরফে হস্তক্ষেপ করার ব্যাপারটা একেবারেই বন্ধ করে ফেললো আইনগতভাবে। এখন যেটা দাঁড়ালো সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নির্বাচন করবেন সিনেটে ভোটাভুটির মাধ্যমে, এবং তারা যে 3 জন প্রফেসরকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে, সম্ভাব্য উপাচার্য হিসেবে নির্বাচন করবেন, সেই 3 জনের মধ্য থেকেই রাষ্ট্র একজনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেবে। কিন্তু এই নিয়োগ দেওয়া পর্যন্তই। তারপরে বিশ্ববিদ্যালয়ের সেই উপাচার্যটি বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নিয়ে। বিভাগ যেভাবে পরিচালিত হয়, বিভাগের মধ্যে যেভাবে সমস্ত শিক্ষকদের মতামত নিয়ে চেয়ারপারসন তার দৈনন্দিন কার্যকলাপ নির্বাহ করেন, উপাচার্য সংস্কৃতির ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির ক্ষেত্রে, কার্য পরিচালনার সংস্কৃতির ক্ষেত্রে বাস্তবত, কার্যত, মূলত যেটা যে কালচারটা দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে এই যে উপাচার্য একা একাই কোনো কিছু করে ফেলতেন না। তিনি সিন্ডিকেট, সিনেট থাকলে সিনেট, সিনিয়র শিক্ষকদের সঙ্গে কথা বলা, বিভাগীয় চেয়ারপারসনদের সাথে কথা বলা, এইভাবে সবার মতামত নিয়েই বিশ্ববিদ্যালয়ের নীতিগত সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে তার উদ্যোগ জারি রাখতেন। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে তাহলে 73-এর আইনে আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটা খোলা হাওয়া পেলাম শিক্ষায়তনিক স্বাধীনতার প্রশ্নে, শিক্ষকদের বিবেকের স্বাধীনতার প্রশ্নে এবং প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার প্রশ্নে। আমি আগে একবার বলেছি 73-এর আইনের পেছনে ছিল কিন্তু মুক্তিযুদ্ধ। একেবারে মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মানুষের রক্ত, শহীদান, ক্ষতিগ্রস্ত হওয়া, বিপুল স্বপ্ন, গণতন্ত্রের স্বপ্ন, মুক্তির স্বপ্ন, এই ছবিগুলো
চিন্তার, ধ্যান ধারণার, ভাবাদর্শের এই ছবিগুলো প্রত্যক্ষভাবে ৭৩-এর আইনকে প্রভাবিত করেছে। এই ছবিগুলোর মধ্যে একটা অদৃশ্য ছবি ছিল এরকম, একটা অদৃশ্য প্রত্যাশা ছিল এরকম যে মুক্তিযুদ্ধের এই বিপুল স্বপ্নই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রত্যেকটা দিন, সারা জীবন বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ফলে সবাই ধরে নিয়েছিল যে বিশ্ববিদ্যালয় খুব সুন্দরভাবে পরিচালিত হবে। কিন্তু বাস্তবে দিনে 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 বিভিন্ন সরকারের পালাবদলের মধ্য দিয়ে, বিভিন্ন রাষ্ট্রীয় সামাজিক ঘটনাবলীর মধ্য দিয়ে আমরা দেখেছি আজকের দিনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে দুরবস্থা, সেই দুরবস্থাটাকে কিন্তু ৭৩-এর আইন আটকাতে পারেনি। ৭৩-এর আইনের অধীনে বিশ্ববিদ্যালয় পরিচালিত হতে হতেই বিশ্ববিদ্যালয় অধঃপতিত হতে শুরু করে, শিক্ষকদের অধঃপতন ঘটতে শুরু করে, উপাচার্যদের অধঃপতন ঘটতে শুরু করে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে এমন সমস্ত প্রক্রিয়া, খারাপ প্রক্রিয়া দিনে 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 শক্তিশালী হয়ে উঠতে থাকে, যার পরিণামে আমরা স্বাধীনতার এই ৫২-৫৩ বছর পরে এসে দেখতে পাচ্ছি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বস্তা পচা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এরকম অধঃপতিত প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পেছনে সবচাইতে বড় যার অবদান ছিল সেটা হচ্ছে রাষ্ট্রীয় হস্তক্ষেপের। রাষ্ট্রীয় হস্তক্ষেপের একটা দিক ছিল যে আচার্য তিনি নিজে উপাচার্য নিয়োগ দিতেন, শিক্ষকদের দ্বারা নির্বাচিত ৩ জনের মধ্য থেকেই নিয়োগ দেবেন, সেটা ঠিক আছে, কিন্তু সেই নিয়োগটা আচার্য দিচ্ছেন। ১, ২ হলো যে সরকার, আচার্য নন, রাষ্ট্রের সরকার, তারা তাদের ছাত্র রাজনৈতিক পেটোয়া বাহিনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের উপরে এবং শিক্ষক সমাজের উপরে একটা একচ্ছত্র রাজনৈতিক মতাদর্শগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইতেন। কারণ বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে বারবার করে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ, ছাত্রদের পরিবেশ এবং শিক্ষকদের পরিবেশ যে রাজনৈতিক দলের হাতে থাকবে, সেই রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা পাবেন। তার প্রধানতম সুবিধা হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার ক্ষেত্রে তারা তাদের ছাত্র রাজনৈতিক পেটোয়া বাহিনী, এক পর্যায়ে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী এবং উপাচার্যের মাধ্যমে উপাচার্যের উপরে চাপ প্রয়োগ করে, উপাচার্যকে নানান ধরনের লোভ দেখিয়ে, উপাচার্যকে নিয়ন্ত্রণে নিয়ে বা গোটা পাবলিক বিশ্ববিদ্যালয়কেই সরকারের রাজনৈতিক নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার চেষ্টা। এরই কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, যদি সবচাইতে বড় কারণ বলি, এটাই সবচাইতে বড় কারণ, এই কারণেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দিনে 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 সরকারের তল্পিবাহক প্রতিষ্ঠানে পরিণত হয়। প্রথমে সবচাইতে বড় তল্পিবাহক হিসেবে আত্মপ্রকাশ করেন মহামান্য ভাইস চ্যান্সেলররা, এবং অচিরেই তার দেখা দেখি অন্যান্য যারা তল্পি বহন করতে শুরু করেন তারা হচ্ছে সিনিয়র শিক্ষকেরা। অচিরেই বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে আমরা দেখি ৭৩-এর আইনের প্রশ্রয়ে, অবকাশে, খানিকটা মিস ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়ে শিক্ষকদের মধ্যে লাল, নীল, সবুজ, হলুদ নাম দিয়ে কার্যত আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য ইসলাম দলীয়, জামায়াতে ইসলামী দলীয় কিংবা এমনকি কমিউনিস্ট বা বামধারার শিক্ষকদের রীতিমতো দল গড়ে ওঠে। এই দলগুলোর কাছে শিক্ষকতা আর বড় প্রশ্ন থাকে না, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ আর বড় প্রশ্ন থাকে না। যার যার দলের স্বার্থ এবং রাষ্ট্র ক্ষমতায় কে থাকবেন, কতটুকু থাকবেন, কতটুকু তাকে ডিস্টার্ব করা যাবে, কতটুকু তাকে সংহত করা যাবে, এই সমস্ত দলীয় রাজনৈতিক প্রশ্নই হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের গোটা শিক্ষক সমাজের সামনে বড় প্রশ্ন। এই প্রক্রিয়াতে এবার দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো প্রত্যক্ষভাবে না, বরঞ্চ শিক্ষকেরাই, এই লাল, নীল, হলুদ, সবুজ দলের শিক্ষকেরাই ছাত্রদেরকে, ছাত্র রাজনৈতিক সংগঠনের বিশ্ববিদ্যালয়ের শাখাগুলোকে নোংরাভাবে ব্যবহার করতে শুরু করেন। এবং এই নোংরা ব্যবহারের মধ্যে অন্তর্ভুক্ত ছিল ছাত্রদের ভেতরে খুনাখুনি, মারামারি, একের পর এক হত্যাকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ভেতরে, একের পর এক সশস্ত্র সংঘর্ষ, যার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো বারবার বন্ধ হয়ে যেত, বিশ্ববিদ্যালয়গুলো সুদীর্ঘ সেশন জ্যামের মধ্যে পড়ত।
3 বছরের অনার্স কোর্স, 1 বছরের মাস্টার্স কোর্স পাশ করে বের হতে 6 বছর, 7 বছর, 8 বছর লেগে যেত। এর পরিণামে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের গোটা শিক্ষার্থী সমাজ এই ছাত্র রাজনৈতিক পেটোয়া বাহিনীগুলোর হাতে জিম্মি হয়ে পড়ে। তাদের মন দিন দিন খারাপ হয়ে যেতে থাকে, তাদের চেহারা দিন দিন মলিন হয়ে যেতে থাকে, এমনকি তাদের দৈনন্দিন কার্যকলাপ, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, সাধারণ লেখাপড়া, পরীক্ষা পাশ করে সুন্দর করে ভালো রেজাল্ট করা, বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে নিয়োগ পাওয়ার উপযুক্ত শিক্ষার্থীদের নিয়োগ পাওয়ার স্বপ্ন দেখা, কিংবা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে বাইরের কোনো চাকরিতে সুন্দরভাবে নিযুক্ত হতে পারার স্বপ্নগুলো সবই মলিন হয়ে যেতে থাকে। এবং হাজার হাজার শিক্ষার্থীদের যে গোটা শিক্ষার্থী সমাজ, তারা এই ছাত্র রাজনৈতিক পেটোয়া বাহিনীর কাছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হন। শিক্ষকদের মধ্যে এই একই প্রক্রিয়াতে অন্তত হাতে গোনা গুটি কয় যে শিক্ষকেরা এত নোংরামি, এত দলাদলি, প্রতি মুহূর্তে কোন কোর্সকে দেখবে, কোন শিক্ষক কয়টা কোর্সের খাতা দেখবেন, একটা কোর্সের খাতা দেখা হলে কয় টাকা পাওয়া যাবে, সুতরাং কোন শিক্ষক কয় টাকা বেশি পাচ্ছেন, কোন শিক্ষক 3 টাকা কম পাচ্ছেন, কোন শিক্ষক পরীক্ষার হলে কয়দিন ডিউটি দিচ্ছেন, এক একটা ডিউটি মানে একটা নির্দিষ্ট পরিমাণের টাকা, একটা প্রশ্নপত্র প্রণয়ন করা মানে কয়েকটা টাকা, একটা প্রশ্নপত্র সমীক্ষণ করা মানে কয়েকটা টাকা, একটা পরীক্ষা কমিটিতে কাজ করা মানে কয়েকটা টাকা, একটা পরীক্ষা কমিটির অধীনে পরীক্ষার রেজাল্ট তৈরি করা, ট্যাবুলেশন গণনা করে, সেই গণনাগুলো করার জন্যেও কয়েকটা টাকা, এরকম ঘাটে 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 টাকা, ঘাটে 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 1 আনা 2 আনা 4 আনা দামের হালুয়া রুটি, এইগুলো নিয়ে পর্যন্ত প্রতি মুহূর্তে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকেরা, এমনকি শুধুমাত্র লাল দলের শিক্ষকেরাও পরস্পর, নীল দলের শিক্ষকেরাও পরস্পর, বেনি আ সহ কলার যে 7 রং, সর্বপ্রকার রঙের সর্বপ্রকার শিক্ষকদের ভেতরে সার্বক্ষণিক প্রতিদিনের 30 বছর মেয়াদি, 40 বছর মেয়াদি, গোটা চাকরি জীবন মেয়াদি রেষারেষি, হিংসা, এগুলো তৈরি হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সমস্তের পরিণামে আমরা এত দূর পর্যন্ত দৃষ্টান্ত দেখেছি যে সামান্য কোন শিক্ষকের প্রমোশন আগে হবে, কোন শিক্ষকের প্রমোশন পরে হবে, এই ধরনের তুচ্ছ প্রশ্ন নিয়ে পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর তাহেরকে, সেই বিভাগেরই তাঁরই ছাত্র ছিলেন, পরে শিক্ষক হয়েছেন এমন অন্য শিক্ষক ষড়যন্ত্র করে খুন করে ফেলেন। খুনাখুনি পর্যন্ত পৌঁছে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রেষারেষি। গোটা বিশ্ববিদ্যালয়ের ভেতরের পরিবেশ বাইরে থেকে কেউ দেখতে পান না ঠিকই, কিন্তু সবাই টের পান যে এখানে নরক কায়েম হয়েছে।